আমি আব্দুল মজিদ, প্রভাষক ইতিহাস। আজকে ইতিহাস দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়, যেটা নবম অধ্যায়, বর্ণবাদ বিরোধী আন্দোলন নামে পরিচিত। এই অধ্যায়টা থেকে একটা ক্লাস নেওয়া হয়েছিল, কিন্তু একটা ক্লাসে এর শুধু প্রারম্ভিক বা শুরুর আলোচনা করা হয়েছিল। আজকে একটু বর্ণবাদ যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সেটা বর্ণবাদ কি এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু বর্ণবাদের যে রূপ, সেটা যুগে যুগে কীরকম ছিল, যে বর্ণবাদকে কেন্দ্র করে ব্যবসা বলি বা দাস প্রথা বলি সেটা প্রতিষ্ঠিত হয়েছিল, কিংবা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থনৈতিক বিভিন্ন দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আর বর্ণবাদ দেশে দেশে রূপটা কি, বিভিন্ন যুগে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মগ্রন্থ কিংবা বিভিন্ন মনীষী এই সম্পর্কে কী বলছে সেটি আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনা মূলত দ্বাদশ শ্রেণীর জন্য এই কারণে যে অধ্যায় ভিত্তিক আলোচনা করতে হবে। আর প্যাকেজ ক্লাসে অবশ্যই নিশ্চয় প্রশ্নভিত্তিক কিংবা পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনা হবে। আজকে এই কারণে দ্বাদশ শ্রেণীর আলোচনা বর্ণবাদ কি, বর্ণবাদের সংজ্ঞা, এসব নিয়ে গত ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছিল। বর্ণবাদের সংক্ষিপ্ত ইতিহাস প্রথম পয়েন্ট যেটা, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। বর্ণবাদটা আসলে কোথা থেকে আসলো, বর্ণবাদটাকে মানুষ কীভাবে লালন করেছে, পূর্বে বর্ণবাদের রূপ কীরকম ছিল, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, বর্ণবাদের যদি পূর্বের ঘটনা বলে আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখব যে এডিথ স্যান্ডার্স নামক একজন বিখ্যাত দার্শনিক, তিনি উল্লেখ করেছিলেন প্রাচীন ব্যাবিলনীয় গ্রন্থ তালমুদে। সেখানে বলেছিলেন যে সেখানে বলেছিলেন যে নোয়া নামক একজন ব্যক্তি 3টা সন্তান ছিলেন, তার মধ্যে হাম যিনি ছিলেন তিনি ছিলেন অভিশপ্ত। এই অভিশপ্ত হওয়ার কারণে তার গায়ের রং ছিল কালো। মূলত তার বসবাস আফ্রিকা অঞ্চলে ছিল। যদি আমরা এই তত্ত্বের উপর ভিত্তি করতে চাই, মানে ভিত্তি হিসেবে ধরতে চাই তত্ত্বটিকে, তাহলে কিন্তু তত্ত্বটির বাস্তবতা খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ হলো, শুধু আফ্রিকা মহাদেশেই কালো মানুষদের কিংবা কৃষ্ণাঙ্গ মানুষের কিন্তু বসবাস নয়। বলতে গেলে সারা বিশ্বে এশিয়া, আমেরিকা, আফ্রিকা থেকে বডি আরও অন্যান্য অঞ্চলে কালো মানুষদের বা কৃষ্ণাঙ্গ মানুষদের বসবাস রয়েছে। যাই হোক, আজকে আলোচনার মধ্যে দিয়ে আমরা এটি জানার চেষ্টা করব যে আর কোন কোন গ্রন্থ বা কোন কোন সোর্সে এ বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, তিনি জাতিগত বিশুদ্ধতার কথা বলেছিলেন। তিনি মানুষের গায়ের রং কিংবা জন্মগত ভিত্তি এগুলো নিয়ে তিনি আলোচনা করতে চাননি। তিনি মানুষের মধ্যে বৈষম্য কিংবা শ্রেণী বিভাজনের বিষয়টি বলছিলেন যে শারীরিক সামর্থ্য কিংবা শারীরিক শক্তি এবং মস্তিষ্কের যেই উন্নতি কিংবা উৎকর্ষতা, এর ভিত্তিতেই মানুষের শ্রেণী বিভাজন করা উচিত। তার মতামত এরকম ছিল, যারা শারীরিক সামর্থ্য কিংবা শক্তিতে পারদর্শী তারা মূলত কায়িক পরিশ্রমের এই ব্যক্তিগুলো মূলত শাসিত হয়। যারা মস্তিষ্ক কিংবা উন্নত বুদ্ধিবৃত্তি দ্বারা চালে হয়, তারা বুদ্ধিবৃত্তি কিংবা জ্ঞানের অধিকারী, এই ব্যক্তিগুলো শাসন কার্য কিংবা রাষ্ট্র কার্য পরিচালনার জন্য তারা উপযোগী। যাই হোক, তিনি এভাবেই বর্ণবাদের বিষয়গুলো কিংবা শ্রেণীবিভাজনের বিষয়গুলো সামনে এনেছিলেন। আমরা যদি মধ্যযুগের দিকে দেখাই, মধ্যযুগের বিষয়গুলো আমরা দেখব। মধ্যযুগে এশিয়া এবং ইউরোপে যে দাস ব্যবস্থা চালু ছিল, সেই দাস ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে সেখানেও কৃষ্ণাঙ্গ মানুষদের অনুন্নত কিংবা তাদের মানসিক উৎকর্ষতার বিষয়টাকে দায়ী করা হয়েছিল। যদিও আমরা যদি বিখ্যাত মুসলিম মনীষী ইবনে খালদুনের কথা বলি, তিনিও কিন্তু বর্ণবাদের ক্ষেত্রে, অর্থাৎ মানুষের মধ্যে কালো মানুষদের নিকৃষ্টতার বিষয়টা বলছিলেন। কিন্তু মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে বর্ণবাদকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হয়নি, যদিও আমরা এই বিষয়টাকে দেখেছি। কিন্তু মধ্যযুগে যখন দাস ব্যবসা ব্যাপক আকারে, দাস ব্যবসা ছিল একবারে লাভজনক একটা ব্যবসা, সেই ব্যবসাটা যখন ব্যাপকভাবে প্রচলিত হচ্ছিল, সেই সময় এই বর্ণবাদকে মূলত আশ্রয় করে ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আমরা যদি মধ্যযুগের মুসলিমদের কিংবা মধ্যযুগে সেই সময় মধ্যপ্রাচ্যে যে মুসলিমগুলো ছিল, তারা কিন্তু অন্যান্য যেই মানুষগুলো, বিশেষ করে অনারব মানুষগুলোর প্রতি তারা তাদের বৈষম্য কিংবা তাদেরকে তারা মানুষ হিসেবে স্বীকৃতি দিতেই চান। এই একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করতে। এছাড়াও বিশেষ করে তুর্কির কথা বলবো বা তুরস্কের কথা বলবো, তারা মূলত
ইসলামের মূল ভাবধারা থেকে সরে গিয়ে ইউরোপীয় কিংবা আধুনিক ভাবধারার দ্বারা প্রভাবিত হয়। এই কারণে তারা অন্যান্য অঞ্চল কিংবা অনারবদের, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের বাইরে বসবাস করে, তাদেরকে তাদের সমপুত্র পর্যায়ে আনতে চাননি। যাই হোক, এরপরে যদি আলোচনা যেটা আমরা দেখব, এটা হলো দেখবো যে মধ্যযুগী স্পেনের যদি আমরা কথা বলি, সেই স্পেন কিন্তু মধ্যযুগে একটা সময় তারা নিজেদেরকে বলতো যে তাদের রক্ত হলো লাল নয়, তাদের রক্ত হলো অভিজাতদের রক্ত, এই কারণে তাদের রক্ত হলো নীল। তারা মূলত এই কথা কিংবা এই তত্ত্বের দ্বারা জাতিগত বিশুদ্ধতার কথায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। ঠিক আছে, তো যাই হোক, এই আলোচনা আমরা আরও যেটা দেখবো সেটা হলো যে ইউরোপে যখন রেনেসাঁ শেষ হলো, এই রেনেসাঁ শেষ হওয়ার পরবর্তী মুহূর্তটাতে আমরা দেখবো যখন পর্তুগিজ ক্যাথলিক বিশপদের মধ্যে মার্কিন ইন্ডিয়ানদের জাতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা ব্যাপক হয়। সে সময় উত্থাপিত হয় ডমিনিকান দার্শনিক মূলত জোয়ান গিলসে দাসের কথা বলেন যে ইন্ডিয়ানগণ আসলে প্রকৃতভাবে দাস, কেননা তাদের কোনো মনে নেই কিংবা তাদের মানুষ হিসেবে তারা স্বীকৃতি দিতেই চান না। এই কারণে তারা দাস, তাদেরকে দাস হিসেবে তিনি গণ্য করতে চান, তাদের আত্মা নিয়ে কথা বলেন। ফলে ক্যাথলিক যে ধর্মতত্ত্ব অনুযায়ী, এটাতে কিন্তু ধর্মতত্ত্ব অনুযায়ী তারা আরও দাসের উপযুক্ত, তাদেরকে দাস হিসেবে গণ্য করা হয়েছে। অপরদিকে বার্টলমি দ্য লাস কাসাস নামক একজন দার্শনিক ক্যাথলিক বিশপ বলেন মার্কিন ইন্ডিয়ানরা প্রকৃত অর্থেই হলো কি, প্রকৃত অর্থে হলো মুক্ত মানুষ। তিনি তাদেরকে এ কারণে তারা অন্যান্য স্বাধীন মানুষের মতোই ব্যবহার করার জন্য উপযুক্ত। এভাবে ইউরোপীয় যে উপনিবেশকারীরা ছিল, খ্রিস্টানরা তাদের ধর্মের অপব্যাখ্যা দিয়ে আমেরিকার ইন্ডিয়ানদের উপর ইউরোপীয়দের শ্রেষ্ঠত্বের দাবি তারা তুলে ধরার চেষ্টা করছেন। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন ধর্ম গুরু বলি বা বিশপ বলি, তারা কী করতেছেন, তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়ে এই দাস প্রথাকে কেউ বৈধ কেউ অবৈধ কিংবা দাস তাকে ব্যবসার একটা পণ্য হিসেবে গণ্য করার চেষ্টা করতেছেন। যাক, পরে আলোচনাতে আমরা যাবো। ফরাসি দার্শনিক ও ইতিহাসবিদ হল মিশেল ফকার। তিনি মূলত বর্ণবাদের প্রকৃত উত্থান ঘটে, তিনি বলেছিলেন এই কথাটা, বর্ণবাদের প্রকৃত উত্থান ঘটে হলো প্রাক আধুনিক যুগে। প্রাক আধুনিক যুগে কীভাবে বর্ণবাদের, তিনি বলছিলেন যে এই সময়টাতে ঐতিহাসিক ও রাজনৈতিক আলোচনা জাতিভিত্তিক সংগ্রামের চিত্র ফুটে ওঠে। ফকার অবশ্য বলেছেন যে সর্বযুগে সর্বস্থানেই এই বর্ণবাদের প্রভাবটা কম বেশি ছিল। ঠিক আছে, তিনি যেটা বলেছিলেন যে সর্বযুগেই জেনোফোবিয়া অর্থাৎ বর্ণবাদের যে বিষয়টা, সেটা কী ছিল, প্রচলিত কম বেশি ছিলই। তার মতে হলো তিনি বলেছিলেন যে আধুনিককালে যে রেসিজম শব্দটা আমরা বলি হিসেবে উল্লেখ পাওয়া যায় হলো মূলত 1688 সালে ইংল্যান্ডে যখন গৌরবময় বিপ্লব হয়, এই সময়টাতে কী বলা হয়েছিল, এই সময় বিপ্লবের সময় লেখক হল এডওয়ার্ড কোক, তিনি তার লেখনীতে উল্লেখ করেছিলেন এই সময় সমাজতত্ত্ববিদদের আলোচনায় বর্ণবাদ প্রসঙ্গটি কি ব্যাপকভাবে আলোচনায় আসে এবং এর বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আলাপ আলোচনা চলতে থাকে। তাহলে এগুলি উল্লেখ করেছিলেন কোন সময়টাতে, 1688 সালে, যে সময় ইংল্যান্ডে কী হলেন একটা গৌরবময় বিপ্লব হলো, সেই সময় তিনি উল্লেখ করেছিলেন যে এই সময় বর্ণবাদের বিষয়টার গ্রহণযোগ্যতা কিংবা এর বৈধতা নিয়ে ব্যাপক আলোচনা হতে থাকে সেই সময়টা থেকে। 19 শতকে বর্ণবাদের যে জৈবিক ব্যাখ্যার উপর ভিত্তি করে রেস সায়েন্স কিংবা সায়েন্সটিফিক রেসিজমের কথা আমরা বলি, ঠিক আছে, বিভিন্ন শাস্ত্র বিকশিত হয়ে সময়, এই সময় থেকে জাতীয়তাবাদের ধারণা মানুষের মধ্যে প্রকারাঘাত ধারণ করতে থাকে। মানুষের চিন্তা চেতনা কর্মে জাতীয়তাবাদের যে রূপরেখা সেটা কী হয়, প্রতিভাত হয় কিংবা সেটা মানুষকে ধারণ করে। এই সময় জাতিগত তত্ত্বের বিভিন্ন ধারণা, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বা মানদণ্ড মানুষ ধারণ করে লালন করতে থাকে। যাই হোক, এই সময়টাতে লালন করতে থাকে, আর এই সময়টাতে অনেকেই মূলত এই ভিত্তিকে কেন্দ্র করে উগ্র জাতীয়তাবাদ বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে আমরা ফ্রান্সের কথা যদি বলি, ফ্রান্সের কথা বলার আগে যেটা বলছি, ক্ষয়িষ্ণু সামন্তবাদের যখন বিকাশ ঘটল, এই সামন্তবাদের প্রভু বলি বা মালিক বলি, যিনি সামন্তপতি ছিলেন, যিনি প্রধান ছিলেন, তিনি কিন্তু সবসময় নিজেদের গৌরব কিংবা নিজেদের বংশের শ্রেষ্ঠত্বের কথা বলার চেষ্টা করেছেন। এই ক্ষেত্রে ফ্রাঙ্কোশিয়া যারা ছিলেন তারা বলতেন যে ফ্রান্সে আমরাই বিজয়ী জাতি, আমরা হলো ফ্রান্সের বিজয়ী জাতি, আমাদের দ্বারা ফ্রান্স প্রতিষ্ঠিত হয়েছে, এই কারণে ফ্রান্সে শাসন করার অধিকার শুধু আমাদেরই।
এই অভিজাতদের এই তত্ত্ব দ্বারা তারা বলেছেন যে রাষ্ট্রের সমস্ত শুধু সুবিধা গ্রহণের অধিকার হল তাদের। এভাবে ফ্রান্সে অভিজাততন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। এছাড়া তৃতীয় শ্রেণীদেরকে বলা হয়েছে তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ, এদের সাথে এরা মূলত কায়িক পরিশ্রমের উপযোগী, আর এদের উপর অভিজাতদের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে তাদের এই তত্ত্ব দ্বারা। যাই হোক, এভাবে চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আমাদের স্বাধীনতা সংগ্রামের কালে, সেই সময়টাতে আমাদের স্বাধীনতা হয়, সেই সময় 1971 সালে। 71 সালে সেই সময় যখন পাকিস্তানি হানাদার বাহিনী কিংবা পাক বাহিনী আমাদের এখানে আক্রমণ করে, আমরা সচরাচর এটাই জানি তারা আমাদেরকে আক্রমণ করে, তারা আমাদেরকে হত্যা করে। কিন্তু এই হত্যা কিংবা এই গণহত্যা বলি কিংবা আমাদের যেভাবে নির্মমভাবে তারা অত্যাচার করেছিল, তার পিছনে ছিল কিন্তু একটা বর্ণবাদের মানে প্রচণ্ড একটা তাদের একটা বক্তব্য ছিল। সে বক্তব্যটা এরকম ছিল, বাঙালিরা আসলে প্রকৃত অর্থ মুসলমান নয়, বাঙালিরা মূলত নিম্ন শ্রেণীর হিন্দুদের থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে, এদের প্রকৃত মুসলমান বলা যায় না। এই কারণে তাদেরকে নির্যাতন, তারা মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে চান নেই এবং তারা নিম্ন শ্রেণীর মুসলমান বলে গণ্য করেছেন। এই কারণে তারা নির্যাতনের একটা প্রচণ্ড ব্যাখ্যা তারা তুলে ধরার চেষ্টা করেছিলেন এই ক্ষেত্রে। যাই হোক, এই ক্ষেত্রে চেষ্টা করেছিলেন 19 শতকে বর্ণবাদী বা জাতিভিত্তিক মানব গোষ্ঠীর শ্রেষ্ঠত্ব নিকৃষ্টতার ধারণা প্যান জার্মানিজম, জিওনিজম, প্যান অ্যারাবিজম, প্যান তুর্কিজম ছাড়াও এই বিভিন্ন জাতীয়তাবাদী রাষ্ট্র গড়ে ওঠে সেই সময়, এই গঠনের সময় বর্ণায়। এর ফলে 20 শতকে রাষ্ট্রীয় বর্ণবাদের ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাই। আমরা পরবর্তীতে দেখব যে এই রাষ্ট্রীয় বর্ণবাদ কিংবা উগ্র জাতীয়তাবাদের ফলে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের মতো একটা ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এরপরে আমরা জানি অ্যাডলফ হিটলার, তিনি জার্মানির মানে কি বলি অহমিকা কিংবা গাম্ভীর্যপূর্ণ কিংবা উচ্চতর জাতীয়তাবাদের ধারণা প্রভাবিত করে বা প্রতিষ্ঠিত করে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ তিনি সংঘটিত করার জন্য একটা প্রভাবিত চেষ্টা করেন। যাই হোক, আমরা এটা দেখতে পাই কার্ল মার্কস তার এই বিষয়টাকে তিনি শ্রেণী সংগ্রামের একটা কী বলেছিলেন, কার্ল মার্কস নামক যিনি সমাজবিজ্ঞানী ছিলেন, তিনি বলছিলেন শ্রেণী সংগ্রামের একটা বিষয় হিসেবে উল্লেখ করেছেন। অর্থনৈতিক বিভাজনের ভিত্তিতে উদ্ধৃত শ্রেণীসমূহ মানে কী বলা হয়েছিল, শ্রেণীসমূহের মধ্যকার তিনি কী বলছিলেন যে এটা শ্রেণী সংগ্রামের বিষয়। কার্ল মার্কস নামক সমাজবিজ্ঞানী তিনি বলছিলেন। অপরদিকে হিটলার রক্তের বিশুদ্ধতার ভিত্তিতে প্যান জার্মানিজমের কথা বলে রাষ্ট্রীয় বর্ণবাদের দৃষ্টান্ত স্থাপন করেন। আমরা তো ভালো করে জানি তারা কী বলছিলেন, জার্মানিদের রক্ত আর্যের রক্ত, সেই রক্তে বিশুদ্ধ রক্ত, তারা অন্য কারোর সঙ্গে মিশ্রিত হতে চায় না। এই কারণে একটা উগ্র জাতীয়তাবাদের প্রতিষ্ঠা করেছিলেন কে, অ্যাডলফ হিটলার। এরপরে কী হয়েছিল আমরা তো জানি, উগ্র জাতীয়তাবাদের ফলে শুধু সেই সময় জার্মানিতে ছিল এমনটা নয়, ইউরোপের অন্যান্য রাষ্ট্রে কিন্তু এই ধরনের একটা ধারণা কিংবা এই ধরনের তত্ত্ব তারা কাজ করতো। এই তত্ত্বের মধ্য দিয়ে জনগণকে সংগঠিত করার চেষ্টা করতো, বিভিন্ন আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার চেষ্টা করতো এবং বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তারা কী করতো, নিজেরা জড়িয়ে পড়তো। যাই হোক, বর্ণবাদী হত্যা গণহত্যা কীভাবে কোথায় কী সংগঠিত হয়েছিল আমরা এতদিন মানে বর্ণবাদের আগের ইতিহাসগুলো জানলাম, মানে কোন কোন ঘটনা দ্বারা বর্ণবাদ বিভিন্ন সময় প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন বর্ণবাদ প্রচলিত ছিল। এখন বর্ণবাদী গণহত্যাগুলো কী কী হয়েছিল কোন সময় একটু জানার চেষ্টা করবো। তারপরে নেক্সট দিনে আমরা বর্ণবাদ বিরোধী আন্দোলনগুলো নিয়ে আলোচনা করবো। বর্ণবাদী গণহত্যা আমরা আলোচনা করব। বর্ণবাদ তত্ত্ব শুধু এই যে বিভিন্ন বিষক বলি, বিভিন্ন শাসক বলি কিংবা বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব বলি বা গবেষক বলি কিংবা দার্শনিক বলি, তারা শুধু বর্ণবাদী তত্ত্ব দিয়েই ক্ষান্ত হন নাই। এই বর্ণবাদী তত্ত্বের উপর ভিত্তি করে পরবর্তীতে শাসকরা বিভিন্ন সময় এই তত্ত্বকে পুঁজি করে কী করেছিলেন, বর্ণবাদী তত্ত্বকে পুঁজি করেই আমরা যদি সাম্রাজ্যবাদী শক্তির কথা বলি, তারা সাম্রাজ্য বিস্তারের প্রতি সচেষ্ট হয়েছিলেন। আমরা যদি অত্যাচারী শাসক বলি, তারা সে অত্যাচারের হাতিয়ার হিসেবে বর্ণবাদকে সামনে এনেছিলেন। এ ধরনের অনেকগুলো ঘটনা আমরা জানতে পারবো। এর মধ্যে কয়েকটা ঘটনা এখানে উল্লেখ করতে চাই। 20 শতকে কতিপয় দেশে বর্ণবাদী গণহত্যা বিশ্বকে কী করে স্তম্ভিত করে দেয়। যে আমরা সভ্য মানব জাতি বলি, সভ্য মানে কী বলি, সভ্য একটা প্রজন্মের কথা বলি, সেই সভ্য প্রজন্ম কীভাবে এইভাবে মানুষজনকে, আমরা কিছুদিন আগে যদি মায়ানমারের কথা বলি, সেখানে রাখাইনে বসবাসরত রোহিঙ্গাদেরকেও তারা মানে একটা ভিন্ন একটা জাতি হিসেবে তারা সেখান থেকে বিতাড়িত করেছেন। এই ঘটনাগুলো শুধু এখন ঘটেছে, এটা রিসেন্ট ঘটছে এরকম বিষয় একটা আছে, কিন্তু এই ঘটনাগুলো যুগে যুগে ঘটে গেছে আগে। সে বিষয়টা জানার চেষ্টা করবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি নাৎসি বাহিনী একমাত্র আরিয়ান ব্যতীত অন্য সকল জাতিকে আধা মানব কিংবা পশু হিসেবে গণ্য করেছে। চিন্তা করা যায় বিষয়টা, মানে কতটা উগ্র, কতটা কি নির্মম একটা তত্ত্ব এটা, যে অন্য সবাই কি মানুষ নয় কিংবা আধা মানুষ কিংবা পশু।
এই জাতীয় তত্ত্ব তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। এই জন্য হিটলার নাৎসি বাহিনীর প্রায় 6 মিলিয়ন কিংবা 60 লক্ষ কী করছেন ইহুদিকে তারা কী করছেন হত্যা করে। এছাড়া নাৎসিরা সে সময় 30 থেকে 45 মিলিয়ন স্লাভদের হত্যা করতে চেয়েছিলেন। ঠিক আছে, হত্যা করতে চেয়েছিল। হিটলারের বিগ প্ল্যান ছিল যে 50 মিলিয়ন স্লাভকে বাধ্যতামূলক উড়াল পর্বতে কী করবেন, স্থানান্তরিত করবেন। এছাড়া 1962 সালে এই কথা বলবো, 62 সালের দিকে যেটা দেখবো যে আমরা মিয়ানমারের উইন ক্ষমতায় এসে প্রায় 3 লক্ষ ভারতীয় বার্মিজ ইন্ডিয়ানদের দেশ থেকে বাধ্য করেন। শুধু তারা সেই দেশের নাগরিক নয় কিংবা অন্য একটা জাতীয়তাবাদের বিশেষ এই কারণে। 64 সালে যেটা বলবো, জাঞ্জিবারে হাজার হাজার ভারতীয় আর্মিকে হত্যা করা হয়। আবার 1971 সালে 25 মার্চ আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলছি, সেই সময় তোমার কথা বলছি আমি, পূর্ব পাকিস্তানের যে গণহত্যা শুরু করেছিল তার প্রায় 30 লক্ষ থেকে বাঙালিকে হত্যা করেছিল। এখানেও কিন্তু স্বাধীনতার সময় তারা বর্ণবাদকে প্রশ্রয় করেছিল কিংবা তারা সে বর্ণবাদকে পুঁজি করেছিলেন। যাই হোক, 72 সালে ইদি আমিন উগান্ডার তিনি জাতিগত শুদ্ধি অভিযান পরিচালনা করে সেই উগান্ডা থেকে দেশীয়দের ছাড়ার জন্য 90 দিনের সময় দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অল্প সময় পরে 1960 সালে কুখ্যাত সাফিগুলি গণহত্যা বা যেটাকে বলা হয় ম্যাসেকার শুরু হয়েছিল। এভাবেই আমরা দেখব যে যুগে যুগে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অঞ্চলে কী হয়েছিল, এই জাতিগত গণহত্যাগুলো শুরু হয়েছিল। আমরা আগামী ক্লাসে বর্ণবাদ বিরোধী আন্দোলন আজকে যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আলোচনা করতে গিয়ে তারা কীভাবে কোন জায়গা থেকে নিজেদের অবস্থানে কীভাবে লড়াই করে বর্ণবাদটাকে একটা মানবিক পর্যায়ে নিয়ে এসেছেন কিংবা বর্ণবাদ একটা আইন বিরোধী কিংবা মানবতা বিরোধী কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের বিভিন্ন আলোচনা করব। আগামী ক্লাসে আমরা নেলসন ম্যান্ডেলা নিয়ে আলোচনা করব কিংবা মহাত্মা গান্ধী কিংবা ডেসমন্ড টুটু এদের নিয়ে আলোচনা করব। সেই ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।